নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের সেই অজানার খোঁজে। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। উপন্যাসের দ্বিতীয় পর্ব। এরপর আবার ঘুম ভাঙল সকাল 5:30টায়। অবধূত তেমনি বসে আছেন, তবে এখন চোখ বোঝা নয়। চোখাচোখি হতে হেসে একটু মাথা নাড়লেন। নিচের দিকে চেয়ে দেখলাম স্ত্রীও বসে জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে বসে আছেন। মেয়ে ওপাশ ফিরে ঘুমোচ্ছে। আমার কেমন মনে হলো সেই রাত থেকে সিগারেট খেতে না পেয়ে ভদ্রলোকের কষ্ট হচ্ছে। নিচে নেমে এলাম। ফিস ফিস গলায় স্ত্রীকে বলতে তিনিও মাথা নেড়ে সায় দিলেন। আমি দাঁড়িয়ে অবধূতকে বললাম, আপনি নেমে এসে বসুন। এতক্ষণ সিগারেট খেতে না পেয়ে আপনার অবস্থা বুঝতে পারছি। তিনি হাসলেন। হাতের কাছে থাকলে খেয়ে যাই, আবার না খেলেও কষ্ট টষ্ট খুব কিছু হয় না। ব্যস্ত হবেন না, ওরা উঠুন। স্ত্রী উঠে বসেই আছেন, উনি নিচে নেমে আসতে বললেন আপনাকে। খুশি মুখে নেমে এলেন। কাঁধে তোয়ালে ও এক হাতে সোপ কেস, টুথব্রাশে পেস্ট লাগানো, অন্য হাতে সিগারেটের প্যাকেট, লাইটার। আমাকে বললেন, দরজাটা খুলুন, এ পাঠ সেরে আসি। 8 ঘন্টা বাদে ফিরলেন। আমি রাত 3:30 থেকে ওকে বসা দেখেছি। তারও কত আগে থেকে বসেছিলেন জানি না, কিন্তু তরতাজা মুখ। হাতের তোয়ালে হুকে ঝুলিয়ে টুথব্রাশ আর সাবান ওপরের বার্থের ভিআইপি ব্যাগে রাখতে রাখতে বললেন, পরপর 3টে সিগারেট খেয়ে এলাম। মামনির ঘুম ভাঙার আগে আর খাচ্ছি না। আর ঠিক তক্ষুনি মামনি আড়মোড়া ভেঙে এদিক ফিরল। একবার চোখও তাকিয়েছে, আবার বুঝতে গিয়েও বুঝল না। সামনের লোকের বসনের লালের ধাক্কায় ঘুম একটু চটে গেল বোধহয়। উঠে বসল। মেঝের স্যান্ডেলে পা গলাতে গলাতে বলল, আপনারা গল্প করুন, আমি বাবার জায়গায় গিয়ে শুই, এখনো অনেকক্ষণ ঘুমোবো। সামনের সিঁড়ি দিয়ে প্রায় চোখ বুজেই ওপরের বার্থে উঠে গেল। ওর রাজসিক ঘুম, ইচ্ছে করলে বেলা 9টা 9:30 পর্যন্ত ঘুমোতে পারে। তবে গত 1.5 মাস ধরে ঘুমোনো থেকে ছটফটি করত। আশা করছি ঘর থেকে বেরিয়ে পড়তে ওর অন্তত উপকার হবে। অবধূত আমাদের মুখোমুখি বসলেন। বললেন, গাড়ি ঘণ্টাখানেকের মতো লেট যাচ্ছে। 6টা ক মিনিটে গয়া পৌঁছানোর কথা, 7টা বেজে যাবে। গয়ার আগে ব্রেকফাস্টের আশা নেই। ভদ্রলোক ব্রেকফাস্টের ব্যাপারটা নিজের ঘাড়ে তুলে নেবেন মনে হতে বললাম, ব্রেকফাস্ট অন মি, আগে থাকতেই বলে রাখছি। হাসছেন মিটিমিটি। কেন, মাছের জবাবে আলুর দম তো হয়ে গেছে। দুধের বদলে ঘোল। ঘোল কি দুধের থেকে খারাপ জিনিস নাকি মশাই? অবস্থা বিশেষে দুধ বিষ, ঘোল অমৃত। তা আমার আপত্তি করার কোনো কারণ নেই। এই জীবনটা পরের ওপর দিয়েই দিব্যি চালিয়ে যাচ্ছি। হাসতে গিয়ে আমার স্ত্রীর দিকে চোখ পড়তে একটু থমকালেন। উনি আমার দিকে পিঠ রেখে জানলা দিয়ে দূরের দিকে চেয়ে আছেন। অপলক চোখে খানিক তাকে দেখার কারণ কি ঘটল বুঝলাম না। সকালের তাজা হাসি মুখখানা একটু যেন বিষণ্ণ হয়ে উঠল। কালও একবার এই ব্যাপার লক্ষ্য করেছিলাম। উঠলেন, নিজের ওপরের বার্থ থেকে ভিআইপি ব্যাগটা নামিয়ে আবার বসলেন। পাশে লাইটার আছে, সিগারেট নেই, অর্থাৎ ফুরিয়েছে। ওটা খুলে আর একটা ডবল প্যাকেট বার করলেন। কিন্তু সেই ফাঁকে এমন কিছু চোখে পড়ল যে ভিতরে ভিতরে বেশ অবাক আমি। কাল রাতে বিলিতি হুইস্কির বোতলটা পুরো ভর্তি দেখেছিলাম। আজ এই সকালে দেখছি বোতলের জিনিস অনেকটা নেমে এসেছে। বোতলটা শোয়ানো অবশ্য, কিন্তু তবু বেশ বোঝা যায়। যেটুকু কম সেটুকু সদ্গতি রাতের মধ্যেই হয়েছে সন্দেহ নেই। ব্যাগ বন্ধ করলেন। ওটা পাশেই পড়ে থাকলো। প্যাকেট খোলার ফাঁকে স্ত্রীকেই লক্ষ্য করছেন। একটা সিগারেট বার করলেন। বার কয়েক সেটা প্যাকেটে ঠুকে স্ত্রীকেই জিজ্ঞেস করলেন, মায়ের কি রাতে প্রায় ঘুম হয় না নাকি? স্ত্রী জানালার দিক থেকে মুখ ফেরালেন। অস্ফুট জবাব দিলেন, হয়।
আমি জানি হয় না, একদিন দুদিন নয়, প্রায় 14 বছর যাবতই হয় না, কিন্তু এ প্রসঙ্গ অবাঞ্ছিত আমার কাছে। সিগারেটটা হাতে করে কিছুটা সরে গিয়ে স্ত্রীর মুখোমুখি বসলেন তিনি, বেশ গম্ভীর। মা, ছেলেকে যে হাতখানা একটু দেখাতে হবে। বিব্রত মুখে স্ত্রী আমার দিকে তাকালেন। আমি ঘরপোড়া গুরু, এসবে কোনোদিনই বিশ্বাস ছিল না, এখন তো বিরক্তিকর, কিন্তু তাহলেও ভিতরে মানুষটা আমি খুব সবল নই। স্ত্রীর স্বাস্থ্য প্রসঙ্গে উতলা হবার মতোই কিছু বলে বসার সম্ভাবনা, কারণ তার দেহের স্বাস্থ্য মনের স্বাস্থ্যের খবর আমি জানি। আপত্তির সুরেই বললাম, থাক না, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানার কৌতূহল নেই। দু চোখ আমার মুখের ওপর ফেরালেন। এ সেই চোখ, স্বচ্ছ অথচ গভীর ব্যঞ্জনাময়। এই দৃষ্টির প্রভাব তুচ্ছ করার মতো নয়। বললেন, আপনার মনের ভাব বুঝতে পারছি। আমি গায়ে পড়ে কারোর ভবিষ্যৎ বলতে যাই না। নিজের শিক্ষার জন্যেই একবারটি মায়ের হাতখানা দেখতে চাইছি। একবারটি দেখান মা। অগত্যা স্ত্রী আস্তে আস্তে বাঁ হাত বাড়িয়ে দিলেন। ঝুঁকে বেশ নিবিষ্ট চোখে দেখলেন খানিক। ডান হাতও একটু দেখি। দেখলেন, তারপর সরে এসে আমার মুখোমুখি বসলেন। গম্ভীর ঠিক নয়, আরো বিষণ্ণ মনে হল। আপনাকেও একটু বিরক্ত করব, ডান হাতটা একটু দেখান। বিরক্ত নয়, আমার রেগে যাওয়ারই কথা, কিন্তু এই মুখের দিকে চেয়ে হাত কেন যেন আপনিই উঠে এলো। কম করে মিনিট খানেক দেখলেন উনি, তারপর পিছনে গা ছেড়ে দিয়ে বড় নিঃশ্বাস ফেললেন একটা। হাতের সিগারেটটা ধরালেন। স্ত্রী এখন উতলা মুখে তার দিকেই চেয়ে আছেন। সিগারেটে পরপর 2-3টে টান দিয়ে বিষণ্ণ গম্ভীর চোখে অবধূত আমার দিকে তাকালেন। ভারী গলায় বললেন, আপনাদের একমাত্র ছেলেটি বুঝি অনেককাল ভুগে কিছুদিন আগে চলে গেল? গায়ে কাঁটা কাঁটা দিয়ে উঠল আমার। স্ত্রীও স্তব্ধ। অবধূত এই দুঃখের অতীত দেখার জন্য হাত দেখতে চেয়েছেন, এ কে ভাবতে পারে? আমি বিস্মিত বিমূঢ় চোখে তাঁর দিকে চেয়ে আছি। হ্যাঁ, হাত দেখার আগেও একে বিষণ্ণ মুখে চেয়ে থাকতে দেখেছি। আপনি হাত দেখে এটা বুঝে ফেললেন? হাত আমি খুব কমই দেখি, দরকার হয় না। কাল রাতেও মায়ের ভিতরে আমি শোকের ছায়া দেখেছিলাম, আজও দেখলাম। শিওর হবার জন্য আজ হাত দেখতে চাইলাম। কত বছর বয়স হয়েছিল? 18। অনেক দিনের পুরনো অসুখ? হ্যাঁ, মাসকুলার ডিস্ট্রফি। 14 বছর ভুগে 1.5 মাস আগে চলে গেল। এবারে শান্ত মুখে স্ত্রী জিজ্ঞেস করলেন, আপনার হাতে এলে আপনি কিছু করতে পারতেন? কিচ্ছু পারতাম না মা, কেউ পারত না। নিজের অগোচরে একটু রুক্ষ স্বরে বলে উঠলাম, না পারলেও আপনারা পারার আশ্বাস দেন কেন? অভয় দেন কেন? 17 রকমের ক্রিয়াকলাপ করান কেন? যেভাবে চেয়ে রইলেন আমি নিজেই অপ্রস্তুত একটু। চাউনির মতো গলার স্বরও ঠান্ডা। আপনি অনেকের কাছেই গেছিলেন? আমার কোনোদিনই এসবে খুব বিশ্বাস ছিল না। এ রোগের চিকিৎসা নেই শোনার পর স্ত্রীর ইচ্ছে যেতে হয়েছে। চুপচাপ বসে তো আর দেখতে পারি না। প্রচার আছে, ভারতবর্ষের এরকম প্রায় সব গডম্যানের কাছে ছেলে নিয়ে আমরা গেছি। সিগারেটের পর হাতেই পড়তে থাকল। বিমনা মুখে ভদ্রলোক বাইরের দিকে চেয়ে রইলেন। সিগারেটের আগুন আঙুল ছুঁই ছুঁই হতে ওটা ফেলে দিলেন। নিজের মনেই বারদুই বললেন, গডম্যান, গডম্যান। আমার দিকে তাকালেন। গডের হদিশ কেউ কখনো পেয়েছে কিনা জানি না, কিন্তু এটুকু মনে হয় পেলে তার আর গডম্যান হবার স্বাদ থাকে না। আপনার বিচারে ভুল খুব নেই, তবু একটু আছে। মানুষ দুঃখ, কষ্ট, ভয় কারো না কারোর কাছে জমা দিয়ে নিষ্কৃতি পেতে চায়। কিছু কাজ পেলে আমাদের গডম্যান তারাই বানায়। তাদের বিশ্বাসের পুঁজি বাড়তে থাকে। যেটুকু কাজ পায় তা হয়তো আপনাদের কাছে না এলেও পেতে পারত। নিশ্চয়ই পেতে পারত, কিন্তু সব সময় নয়। আমাকেই ধরুন, আমি ওষুধে বিশ্বাস করি, কিছু ওষুধ নিজেও জানি। আপনাদের মেডিকেল সায়েন্সের ওষুধের কথা বলছি না। ও ছাড়াও পৃথিবীতে কত রকমের ওষুধ আছে তা কে বলতে পারে? সেরকম ওষুধ জানা থাকলে লোকের কাজ হয়, কিন্তু তার জন্যে কারো অবধূত,
কারো মহারাজ হয়ে বসার দরকার কি? ওষুধ দিলেই তো হয়। হাসলাম। আপনার খুব রাগ আমাদের উপর, কিন্তু আমাদের কাছে লোক এলে তবে তো ওষুধ আসবে। কেন আসে? ভয়, ভয় জমা দিতে। কিছু পেয়ে হোক বা অপরকে দেখে হোক, তার ভিতরের বিশ্বাসের প্রবণতা আসে। এই বিশ্বাস কি জিনিস আপনি জানেন? আপদে বিপদে এর মতো ক্যাটালিটিক এজেন্ট খুব কম আছে। সব ছেড়ে শুধু এই বিশ্বাসের জোরেই কত লোককে কত রকমের বিপদ কাটিয়ে উঠতে দেখেছি, শুনলে আপনি অবাক হবেন। মাঝখান থেকে নাম হয়ে যায় আমাদের, আর পতনও হয় শুধু আমাদেরই, কারণ সেই অহংকারে আমরাও ওদের দেয়া গডম্যানের নামাবলিটা আঁকড়ে থাকি। অবধূত সিগারেট ধরালেন। আমি চেয়ে আছি। এমন সহজ যুক্তির কথা কম শুনেছি বটে। এই গোছের লোকের সঙ্গে এমন সদয় অথচ অন্তরঙ্গ আলাপের সুযোগও কম পেয়েছি। লোকটি যে দস্তুর মতো শিক্ষিত তাতে ভুল নেই, নইলে ক্যাটালিটিক এজেন্টের উপমা দিতেন না। কিন্তু আমি সত্যি অভিভূত হয়েছি ছেলের প্রসঙ্গের পর থেকে। কি দেখছেন? বললাম, আপনার কিছু ক্ষমতা আছে। এবারে চোখে কৌতুকের আভাস। কি রকম? কাল আমার কপাল থেকে জন্ম, মাস আর পেশা বলে দিলেন, স্ত্রীর হাই ডায়াবেটিস বললেন, আর তার ভিতরে শোকের ছায়া দেখলেন। মেয়ের জিভ থেকে লিভারের কথা বললেন, আর আজ আমাদের এত বড় শোকের ব্যাপারটাও আপনি স্পষ্ট দেখতে পেলেন। হেসে উঠলেন। একটু আদ্রু আছে, অস্বীকার করছি না, কিন্তু জেনে রাখুন এই ক্ষমতা একটুও ঐশ্বরিক নয়। এও একটা সায়েন্স। এই সায়েন্স ফলো করলে আপনিও এই ক্ষমতার অধিকারী হতে পারেন। লোকের কাছে আমরা অবশ্য এটাকে ঐশ্বরিক ক্ষমতা বলি ক্যাশ করে থাকি। বড় ভালো লাগলো। হাওড়া স্টেশনে গাড়িতে বসে ভক্ত সমাবেশ দেখে এই মানুষ যেমন নিরহংকার একবারও ভাবতে পেরেছি। স্টেশন প্রায় এসে গেছে, খেয়াল করিনি। গাড়ির গতি খুব স্লথ। অবধূত বললেন, এবারে গলা ভেজানোর তোড়জোড় করা যাক। আপনি ব্যস্ত হবেন না, ট্রেন থামলেই কার্তিকের শ্রীমুখ দেখা যাবে। বাবা, আমারও চা নিও। ওপরের বার্থ থেকে মেয়ের গলা, গলার স্বর থমথমে। চেয়ে দেখি সে শেকলের কাছে কাত হয়ে অবধূতকেই দেখছে, চোখ লাল লাল। অবধূত বললেন, যাক, ঠিক সময় তোমার ঘুম ভেঙেছে, চটপট নেমে মুখ হাত ধুয়ে এসো। আমার মনে হলো মেয়ে জেগেই ছিল। চুপচাপ নেমে এলো, তারপর অবধূতকে অপ্রস্তুত করে তার পা ছুঁয়ে প্রণাম করল। হে কি গো মা, সকালে উঠেই প্রণাম কেন? ভার ভার গলায় মেয়ে জবাব দিল, আপনার কার্তিকের থেকেও আমি বেশি অপরাধ করেছিলাম, তাই। তোয়ালে, সোপকেস আর পেস্ট লাগানো টুথব্রাশ হাতে করে বেরিয়ে গেল। অবধূতের বিড়ম্বিত মুখ আরো কমনীয় দেখালো। কি কাণ্ড, মেয়ে তো ওপরে শুয়ে আমাদের কথা সব শুনেছে। বললাম, শোনার মতো কথা, শুনে ভালোই করেছে। ট্রেন থামার 1 মিনিটের মধ্যে পেটো কার্তিক হাজির। মেঝেতে সোজা শুয়ে পড়ে বাবার পায়ে মাথা রেখে প্রণাম সারল। তারপর উঠে আমার দিকে ফিরে বলল, আজ আর বঞ্চিত করবেন না স্যার, পায়ের ধুলো নিতে দিন। তারপর হাত ঠেলে সরিয়ে আমার স্ত্রীকেও একটা প্রণাম ঠুকে ফেলল। ব্রেকফাস্টের মেনু, ব্রেড বাটার, ডবল ডিমের পোচ, 2 পট চা আর কলা পেলে কলা, আর ছোট একটা পট চা চিনি ছাড়া। স্ত্রী মেয়ের দিকে চেয়ে 1 আঙুল দেখিয়ে ইশারা করতে ও বলল, মা সিঙ্গেল পোচ খাবে বলছে, আমার কিন্তু ডবলই চাই। পেটো কার্তিক গজগজ করে উঠল, এখন কলার খোঁজ। ডালা ভর্তি ফল কাল সব দাতব্য করে বসলেন। আমরা হাসছি। অবধূত বললেন, তুই কিছুই সরিয়ে রাখিসনি বলতে চাস? বাদাম, আখরোট, কিশমিশ আছে, বিস্কুট আছে, মেওয়ার সন্দেশ আছে, চানাচুর আছে। অবধূত টিপ্পনের সুরে বললেন, ডিম টোস্ট, কলা আর ওইসব দিয়েই কষ্ট করে ব্রেকফাস্টটা সেরে ফেল, কি আর করবি। এই ছেলেটাকেও আজ আমার ভালো লাগছে। বোমাবাজ ছেলেটাকে নিজের কাছে টেনে নিয়ে ভদ্রলোক ভালো ছাড়া মন্দ কি করেছেন। চা পর্ব শেষ হবার আগে ট্রেন ছাড়ল। পেটো কার্তিক জোর করেই দিদিকে কলা মিষ্টি খাওয়ালো। একটা মাত্র মিষ্টি খেলে মায়ের ক্ষতি হবে কিনা জিজ্ঞেস করল। হবে শুনে তার ডিশে অনেকটা চানাচুর ঢেলে দিল। চায়ের সঙ্গে খান, বেশ ভালো চানাচুর।
এই অন্তরঙ্গ খুশির হাওয়া আমরা ভুলতে বসেছিলাম। খাওয়া শেষে ট্রেতে জিনিসপত্র গোছগাছ করে একদিকে সরিয়ে রেখে পেটো কার্তিক বলল, দিদি, আপনার কালকের সেই বইখানা দেবেন? ষাঁড়ের গল্পটা পড়ে ফেলি। বলার ধরনটা আমাকে একটু অনুগ্রহ করার মতো। দিদি বই বার করে দিল। অবধূতকে জিজ্ঞেস করলাম, আপনি আপাতত তাহলে দেরাদুনেই থাকছেন কিছুদিন? দিন 15-র বেশি নয়, তার মধ্যে দিন 2 মুসৌরিতে কাটানোরও ইচ্ছে আছে। চেঞ্জে? আমার আবার চেঞ্জ? যাচ্ছি এক ভক্তর টানা হ্যাচড়ায়। বইয়ের দিকে চোখ, পেটো কার্তিকের গম্ভীর মন্তব্য, ভক্ত টাকার আন্ডিল, কিন্তু হাড় কেপ্পন। আমার 2nd ক্লাসে যাবার ভাড়া পাঠিয়েছে, ফাঁক পেলে আমি ঠিক শুনিয়ে দেব। অবধূত হাসি চেপে ধমকে উঠলেন, যেটুকু জোটে তাতেই খুশি থাকতে পারিস না কেন? তেমনি গম্ভীর উত্তর, পারলে আর চেলাগিরি করব কেন, বাবাই হয়ে বসতাম। মেয়ে তো বটেই, আমার স্ত্রী শুদ্ধ হেসে ফেললেন। গুরু শিষ্যের এমন সদালাপও কম শোনা যায়। অবধূত জিজ্ঞেস করলেন, আপনি হরিদ্বারে কতদিন থাকবেন? ভালো লাগলে ওই রকমই, দিন 15। 2-4 দিনের জন্য দেরাদুনে চলে আসুন না, ভালোই লাগবে। আগে গেছি, ওখানে যাবার মতো গরম জামা কাপড় সঙ্গে আনিনি। আমার আবার অল্পেতে ঠান্ডা লাগার ধাত। হরিদ্বারে নিরিবিলিতে দিন কতক কাটিয়ে আসবো, তাছাড়া এখন বেড়ানোর মন খুব নেই। হরিদ্বারে থাকছেন কোথায়? কঙ্খল রামকৃষ্ণ মিশনে? সেরকমই ইচ্ছে। ইচ্ছে মানে লিখে জায়গা বুক করেননি? এবার হঠাৎ বেরিয়ে পড়লাম, সেটা করা হয়নি। তাহলে তো মুশকিল, জায়গা পাবেন বলে মনে হয় না। হাতের সিগারেট জানলা দিয়ে ফেলে দিয়ে হেসে বললেন, না মশাই, আমি কোনো ভবিষ্যৎবাণী করছি না। এই সময় থেকেই সেখানে যাত্রীর ভিড় হতে থাকে। মহারাজদের সঙ্গে জানাশোনা আছে? তা আছে, কিন্তু ঘর খালি না থাকলে আর জায়গা দেবেন কোথা থেকে? তখন ভালো কোনো ধর্মশালায় ওঠার চেষ্টা করব। কেন? মনের এই অবস্থা নিয়ে আপনি একজন গুণী মানুষ যাচ্ছেন, তাদের নিজেদের কারো ঘর ছেড়ে দেওয়া উচিত। আমি হেসে জবাব দিলাম, সেই উচিত কাজটি তারা করতে যাচ্ছেন বুঝলে আমি আগেই পালাবো। অবধূত বললেন, দেখুন পান কিনা, না পেলেও কিছু অসুবিধে হবে না, ব্যবস্থা হয়ে যাবে। বই থেকে মুখ না তুলে পেটো কার্তিক মন্তব্য করল, মুখ দিয়ে যখন একবার বেরিয়েছে কঙ্খলে ঘর পাবেন না, পাবেন না। এবারে সত্যি ধমকেশ্বরে অবধূত বললেন, তোর চোখ কোন দিকে আর কান কোন দিকে? নিরুত্তর, নির্লিপ্ত। ট্রেন মোগলসরাই পৌঁছতেও প্রায় ঘণ্টাখানেক লেট। গাড়ি থামতেই 2 রকমের ব্যাজ আর তকমা পড়া লোকের তৎপর আনাগোনা শুরু হয়ে গেল। বেনারসে লাঞ্চ অর্ডার নেবে। ট্রেন 1 ঘন্টার উপর লেট হয়ে একদিক থেকে ভালোই হলো। ঠিক সময় অর্থাৎ 12:30 নাগাদ লাঞ্চ পাবো। একটা লোক আমাদের কেবিনে মুখ বাড়াতে তাকে বললাম, সকালের লাঞ্চও অন মি করতে চাই এবং সেটা খুশি মনেই। কিন্তু আমাকে অবাক করে দিয়ে অবধূত তাকে বললেন, দরকার নেই, যাও। চলে গেল। আমি বললাম, সে কি, বেনারসে লাঞ্চ হবে না? হবে আশা করা যায়, সেখানে গিয়ে দেখা যাক না কি জোটে। কিন্তু বেনারসে 8 ঘন্টা স্টপ, তখন অর্ডার দিয়ে কিছু পাওয়া যাবে? মুচকি হাসলেন। মেয়ের দিকে চেয়ে বললেন, তোমার বাবার বোধহয় বেজায় খিদে পেয়ে গেছে, বেনারসে কিছু না জুটলে বিপদেই পড়ে যাব দেখছি। বইয়ের দিকে চোখ, পেটো কার্তিকের ঠোঁটেও হাসি ঝুলছে। অবধূত তেমনি হাসি হেসে আবার বললেন, সকালের ব্রেকফাস্ট তো আপনার উপর দিয়ে গেছে, এরপর কাল হরিদ্বার পর্যন্ত যা কিছু সব আমাদের অদৃষ্টের ওপর দিয়েই যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। বুঝলাম বেনারসে কারোর কাছ থেকে খাবার আসবে, তবু অস্বস্তি বোধ করতে লাগলাম। প্রথমত এতে ঠিক অভ্যস্ত নই, দ্বিতীয়ত কলকাতা বা হাওড়া থেকে না হয় নিজে টিফিন ক্যারিয়ার বোঝাই করে খাবার এনেছিলেন, কিন্তু এখানে আবার 3 জন বাড়তি লোকের খাবার কে জোগাবে? ট্রেন ছাড়লে মোগলসরাই থেকে বেনারস সামান্য পথ, মধ্যেই পৌঁছে গেলাম। তার আগেই পেটো কার্তিকের আমার গল্প পড়া শেষ। মেয়েকে বই ফেরত দিতে দিতে বলেছে, ফার্স্ট ক্লাস, আর একবার স্যারের পায়ের ধুলো নিতে ইচ্ছে করছে। আর অবধূত হেসে মন্তব্য করেছেন, কার্তিককে কিন্তু হেলাফেলা করবেন না,
দস্তুর মতো বিয়ে ফেল। তার এই কথার মধ্যে বেনারস এসে গেল। পেটো কার্তিকও চটপট উঠে পড়ল। মিনিট পাঁচেকের মধ্যেই 3 জন বয়স্কা মহিলা আর 3 জন বয়স্ক ভদ্রলোককে নিয়ে ফিরলেন। দেখলেই মনে হয় সকলেই অবস্থাপন্ন এরা। মহিলাদের বেশবাসের আড়ম্বর তেমন নেই। হাতে এক গাদা করে চুড়ি, বালা, আংটি, গলায় মোটা হার, কানে হীরের দুল, দুজনের নাকে হীরের ঝকঝকে নাকফুল। ভদ্রলোকদের পরনে পাট ভাঙা ধুতি আর সিল্কের পাঞ্জাবি, ঝকঝকে সোনার বোতাম, কবজিতে সোনার ব্যান্ডের ঘড়ি, আর প্রত্যেকের আঙুলে একটা করে হীরের আংটি। মহিলাদের 3 জনেরই হাতে একটা করে প্যাকেট। তাদের দেখে অবধূত হাসি মুখে উঠে দাঁড়ালেন। ভদ্রলোকদের একজন জিজ্ঞাসা করলেন, বাবার ট্রেনে কোনো রকম অসুবিধে হচ্ছে না? কিচ্ছু না, তোমাদের মতো আপনজনেরা থাকতে অসুবিধা করে কার সাধ্য? তা ভালো আছো তো সব? মায়েরা ভালো? ছেলে মেয়েদের আননি বুঝি? সামনে মহিলারা। একজন বললেন, ওদের সকলেরই স্কুল কলেজ, আপনার ফেরার সময় দর্শন করবে। হাতের প্যাকেট পায়ের কাছে রেখে তিনিই প্রথম মাথা রেখে প্রণাম করলেন। উঠতে দেখা গেল পায়ের কাছে 2 ভাঁজ করে 100 টাকার নোট, একাধিক তো বটেই। একে একে দ্বিতীয় এবং তৃতীয় মহিলাও প্যাকেট পায়ের কাছে রেখে ওইভাবে প্রণাম করলেন। তাঁরাও ভাঁজ করা নোট রেখেছেন। প্রণাম শেষ হতে অবধূত হাত দেখিয়ে তাঁর দিকের বাড়তে বসতে বললেন। তাঁরা বসতে ভদ্রলোক 3 জন একে একে পায়ে কপাল ছুঁয়ে প্রণাম করে উঠলেন। সামনের জন পিছনের জনকে বললেন, বাবার খাবার নিয়ে ওরা দরজায় দাঁড়িয়ে আছে, আনতে বলো। তিনি ওদিক ফিরতে আমরা সরে গিয়ে বাকি 2 জনের বসার জায়গা করে দিলাম। অবধূত হাসি মুখে মহিলাদের মাঝখানে বসে তাঁদের বললেন, বসো, এবারে আমি মস্ত এক গুণীজনের সঙ্গে সফর করছি। ইনি সাহিত্যিক অমুক। এরা তাঁর স্ত্রী আর মেয়ে। মহিলাদের জিজ্ঞেস করলেন, এর লেখা তোমরা পড়েছ? বয়স যার একটু কম তিনি হেসে জানান দিলেন, আমি অনেক বই পড়েছি, অনেক গল্পের সিনেমাও দেখেছি। বড় নিঃশ্বাস ফেলে অবধূত বললেন, আমি হতবাগা দেখছি। যিনি বেরিয়ে গেছিলেন তিনি একটা টিফিন ক্যারিয়ার হাতে ফিরলেন। তার পিছনে 2 জন লোকের হাতে বড়সড় 2টো ঝকঝকে কাঁসার পরাতের মতো, তার উপর এনামেলের থালার ঢাকনা। জায়গা করার জন্য তাড়াতাড়ি এগিয়ে এসে পেটো কার্তিক প্যাকেটগুলো আর 3 গোছার নোট তুলে নিল। লোক 2টো কাঁসার 2 জোড়া ঢাকা পরাত মেঝেতে রাখল। ওগুলোর পাশে ভদ্রলোকের হাতে টিফিন ক্যারিয়ার। অবধূত বললেন, এত কি এনেছো? সামনের ভদ্রলোক হাত জোর করে বললেন, মাছ আর গরম ভাত, আর কিছু না। একটু মাংস আনার ইচ্ছা ছিল, তা কার্তিকবাবু চিঠিতে জানালেন মাংস আনার দরকার নেই, আর কলকাতায় পাকা পোনাই খেতে হয়। বাবার জন্য অন্য মাছের ব্যবস্থা করাই ভালো। অবধূত হাঁ করে কার্তিকের দিকে চেয়ে রইলেন একটু, আমার দিকে চেয়ে বললেন, ওর কর্তামো দেখুন। হাত জোর করে ভদ্রলোক হাসি মুখে কার্তিকের সহায় হলেন। এটা কার্তিকবাবুর সঙ্গে আমাদের ব্যাপার, উনি কেবল আমাদের অনুরোধ রক্ষা করেছেন। বেশ করেছে, নে এসব কোথায় রাখবি এখন দেখ, বাসনগুলো চটপট খালি করে দে। একজন মহিলা বাধা দিলেন, ট্রেনে আবার বাসন খালি করবে কি করে? সব নষ্ট হয়ে যাবে, সঙ্গেই যাক, আপনার ফেরার সময় আমরা নিয়ে নেবার ব্যবস্থা করব। এরপর খানিক ঘরোয়া প্রসঙ্গ আর ব্যবসার প্রসঙ্গে কথা হতে হতে গাড়ি ছাড়ার সময় হয়ে গেল। আর একবার পায়ের ধুলো নিয়ে ভদ্রলোক আর ভদ্রমহিলারা নেমে গেলেন। ট্রেন ছাড়ল। এবারের ব্যাপারটা কিন্তু হাওড়া স্টেশনের মতো খারাপ লাগলো না। এই মানুষটিকে নিয়ে আমার আগ্রহ বাড়ছে। অনেক লোক যার কাছে আসে তার ওপর ঈশ্বরের বিশেষ দান কিছু থাকেই। শ্রীরামকৃষ্ণ এই গোছের কি যেন বলেছিলেন, এই মুহূর্তে কথাটা মনে পড়ল কেন জানি না। পেটো কার্তিক গম্ভীর মুখে বসে পকেট থেকে 3 থাক নোট বার করে গুনছে। অবধূত তার দিকে চেয়ে মিটিমিটি হাসছেন আর সিগারেট টানছেন। এক থাকে 5খানা করে 100 টাকার নোট আর একটা 1 টাকার, সব মিলিয়ে 1503 টাকা। পেটো কার্তিক সবগুলো একসঙ্গে ভাঁজ করে এবারে নিজের প্যান্টের বাঁদিকের পকেটে গুঁজল। তারপর প্যাকেটগুলো খুলল। প্রত্যেক প্যাকেটে চকচকে টকটকে লাল সিল্কের চেলি আর কোয়ার্টার হাতের সিল্কের ফতুয়া।
সেগুলো আবার প্যাকেটে রেখে পেটো কার্তিক বড় করে নিঃশ্বাস ছাড়ল। বলল, আমি যে একটা লোক বাবার সঙ্গে থাকি এ কারোর চোখেই পড়ে না। আমরা হেসে উঠলাম। আলতো করে বাবা বললেন, টাকা কড়ি তো সব আগে ভাগে তুই হাতিয়ে নিস। আমি চিনির বলদ। অবধূত ছদ্ম কোপে চোখ রাঙালেন। এই হারামজাদা, ওই টাকা থেকে তুই বিড়ি, সিগারেট, চপ কাটলেট খাস না? লজ্জা পেয়ে পেটো কার্তিক 4 আঙুল জিভ কাটল। তারপর টিফিন ক্যারিয়ারের গায়ে হাত রেখে বলল, ভাত গরম আছে, আর দেরি করে কি হবে? এক একটা পরাতের ঢাকনা খুলতে আমাদের চক্ষু স্থির। প্রথমটাতে 1 গাদা বড় বড় মাছের ফ্রাই, তার নিচেরটাতে চিতল মাছের পেটির কালিয়া। 6 পিস আছে, এক এক পিসের ওজন 250-র কম হবে না। তার পরের পরাতে 1/2 হাতেরও বড় এক একটা পাবদা মাছ, সর্ষের ঝাল, সেও 8-9 পিস হবে। ওটার নিচের পরাতে তোপসে মাছের পাতলা ঝোল, এও দেখার মতো সাইজ, গোটা 12-14 হবে। দেখেই আমার মাথা ঝিমঝিম করছে। ওই সাইজের 2টো ফ্রাই আর 1 খণ্ড করে চেতল মাছের পেটি খেলে পেট ঢাই হবার কথা। অবধূত হাসছেন। এসব মাছ আনার জন্য তুই চিঠি লিখে জানিয়ে দিয়েছিলি? হৃষ্টবদন পেটো কার্তিক জবাব দিল, তা কেন? আপনি যাচ্ছেন জেনে ওরাই আমাকে চিঠি লিখে জানিয়েছিলেন বেনারস স্টেশনে আপনার দুপুরের খাবার নিয়ে আসবেন। বাবা কি কি আনলে পছন্দ করবেন। আমি শুধু লিখে দিয়েছিলাম পাকা পোনা আর মাংস বাদে অন্য সব মাছই বাবা ভালো খাবেন। মাংস আর পোলাও তো লখনৌয়ের পার্টি নিয়ে আসবেন। আমার মেয়ে হঠাৎ খিলখিল করে হেসে উঠল। হাসি থামতেই চায় না। তারপর অবধূতের দিকে চেয়ে বলল, এরপর আপনার কবে কোথায় যাবার প্রোগ্রাম হয় আমাদের আগে থাকতে জানাবেন তো। অবধূত হেসে সায় দিলেন, জানাবেন। আমি বললাম, তা তো হলো, দুজনের জন্য এরা এই খাবার এনেছেন? পেটো কার্তিক জবাব দিল, তা না, পথে কারো না কারোর সঙ্গে বাবার আলাপ হয়েই যায়, আর বাবা না দিয়ে থুয়ে খান না, এ সব ভক্তরাই জানেন। সকলে গলা পর্যন্ত খেয়েও বেশি হলো। আমার পরের কথায় আর কেউ না হোক স্ত্রী অসন্তুষ্ট হলেন। বলেছিলাম যা রইল তার কিছু রাতে কাজে লাগাতে পারে। আমার স্ত্রী মাংস খান না। অবধূত ব্যস্ত হয়ে পরিষ্কার মতো টিফিন ক্যারিয়ারে সরিয়ে রাখতে বললেন। আমার দিকে চেয়ে স্ত্রী রাগ করে জিজ্ঞেস করলেন, এরপর রাতে আর দরকার হবে? মেয়ে জানান দিল, আমার অন্তত দরকার হবে না। অবধূত বললেন, রাতের কথা রাতে, তোমার মা 1 পিসের বেশি কিছুই খাননি, তোপসে মাছ পাতেই নেননি। মেয়ে ছেলে মানুষের মতো জিজ্ঞেস করে বসল, আচ্ছা আপনি কি রোজই এরকম খান? জবাব দিল পেটো কার্তিক, সপ্তাহের মধ্যে অনেক রাত বাবার খাওয়াই হয় না। শনি মঙ্গলবার তো কোনো না কোনো শ্মশানে কাটান। অন্যবারেও একদিন ঘরের দরজা বন্ধ করে থাকেন, তখন মাও ডেকে বিরক্ত করেন না। তাছাড়া ঘরে বাবা শাক ভাত, ডাল ভাত সমান আনন্দ করে খান, তখন আমার আবার বেজায় কষ্ট। মুখের সিগারেট নামিয়ে অবধূত বললেন, এই তোকে কি আমার পাবলিসিটি অফিসার রেখেছি? এরপর ভক্ত আর ভক্তি দেখলাম লখনৌ স্টেশনে, আর দেখলাম পরদিন সকালে হরিদ্বারে পৌঁছেও। হরিদ্বারের ভক্তদের মধ্যে যে প্রৌঢ়টি বিশিষ্ট তার নাম পুরুষোত্তম ত্রিপাঠী। ইউপিরই মানুষ, অনেক ফলমূল আর মিষ্টি নিয়ে এসেছে, আর এসে পর্যন্ত 2 হাত জোর করেই ছিলেন। অবধূত তাকে ডেকে বন্ধু বলে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ভদ্রলোক পরিষ্কার বাংলা বলতে পারেন। তাকে জিজ্ঞেস করলেন, তোমার সঙ্গে গাড়ি আছে তো? জি মহারাজ। স্ত্রী আর মেয়ে নিয়েই দিন 15 হরিদ্বারে থাকবেন। কঙ্খলে শ্রীরামকৃষ্ণ আশ্রমে ওঠার কথা। তুমি এদের সঙ্গে করে কঙ্খল নিয়ে যাও, সেখানে ঘর না পেলে তোমার বাড়িতে নিয়ে তুলবে। আমার ঘর দুটো ছেড়ে দেবে। পারি তো আমিও একবার দেরাদুন থেকে নেমে এসে দেখে যাবক্ষণ। তাঁর ঘর ছেড়ে দেওয়া আর নিজে এসে দেখে যাওয়ার কথা শুনেই হয়তো আমাকে মস্তকেও ধরে নিলেন। হাত জোর করে মিনতির সুরে বললেন, উনি কঙ্খল যাবেন কেন? আমার গরিবখানায় নিয়ে তোলার অনুমতি দিন। আমি তাড়াতাড়ি বললাম, আপনারা ব্যস্ত হবেন না, আগে কঙ্খলে যাই, ঘর না পেলে কোনো ধর্মশালা বা হোটেলে উঠব। অবধূত বললেন, এরই 2-2 হোটেল আছে এখানে, কিন্তু মা ডায়াবেটিক রোগী, হোটেলে অসুবিধে হবে। আপনার অসুবিধে বুঝতে পারছি, আপনি না হয় খাওয়া দাওয়া বাবদ কিছু মূল্য ধরে দেবেন।
কাতর মুখে পুরুষোত্তম ত্রিপাঠী বললেন, মহারাজ, কৃপা করে এরকম বলবেন না। আপনার দৌলতে আমার ভাগ্য। এই মহান মেহমানকে একটু সেবা করার আদেশ করুন। মুচকি হেসে অবধূত জবাব দিলেন, তোমার এই ভাগ্যটা আমার হাতে নেই, দেখো কি হয়। আর দেরি করো না, এরা খুব ক্লান্ত। ঝকঝকে অ্যাম্বাসেডারের দরজা খুলে হাত জোর করে পুরুষোত্তম ত্রিপাঠী জিজ্ঞেস করলেন, কংখলেই যেতে হবে? আমিও হাত জোর করে জবাব দিলাম, আপনার এত ব্যস্ত হবার মতো আমি কেউ নই। এখানে এলে বরাবর কংখলেই উঠি, জায়গা পেলে সেখানেই থাকব। জায়গা পেলে কেন? ঘর বুক করা নেই? তা নেই, হঠাৎ চলে এসেছি। শুনেই দুহাত কপালে ঠেকাল। জয় মহারাজ, চলুন তাহলে। মহারাজেরই জয় বটে। কংখলের আশ্রমে অতিথি উপচে পড়ছে, সব ঘর ভর্তি। 3-4টে ফ্যামিলি ওয়েটিং লিস্টে থেকে একদিন দুদিনের জন্য হোটেলে আছে। আগে জানিয়ে আসেনি বলে এখানকার বড় মহারাজ দুঃখ করলেন, আর কোথায় উঠব তাও তাকে জানাতে বললেন। আবার পুরুষোত্তম ত্রিপাঠীর গাড়িতে। ভদ্রলোক বেজায় উৎফুল্ল। তিনি সামনে, ড্রাইভারের পাশে, পিছনে আমরা। ঘুরে আমার দিকে চেয়ে বললেন, আমি একটু নির্বোধ আছি। কেন? মহারাজ যখন বললেন কংখলে জায়গা না পেলে আমার বাড়িতে তাঁর ঘর দুটো ছেড়ে দিতে, তখনই বোঝা উচিত ছিল কংখলে আপনি জায়গা পাবেন না। আর চোখে মেয়ে আর স্ত্রীর দিকে তাকালাম। ভদ্রলোকের দিকে চেয়ে বিশ্বাসের রূপ দেখছে তারাও। এমন বিশ্বাস মানুষের কি করে হয়, কি পেলে হয়? এই ভারতের তো আমি অনেকটাই দেখেছি। মানুষ দেখেছি, হিংসা, বিদ্বেষ, আক্রোশ দেখেছি, ত্যাগ, উদারতা, উদাসীনতাও কম দেখিনি। এর মধ্যে হঠাৎ হঠাৎ মনে হয় এক একজনের এমন কিছু সম্পদ আছে যা আমার নেই। সেটা অর্থ বা প্রতিপত্তি নয়। যা নেই তাই আপোষশূন্য বিশ্বাস, যে বিশ্বাসকে অনেক সময় আমার অন্ধ আর অহেতুক মনে হয়। কিন্তু সার ফলটুকু কি? এরা ঠকছে না আমি ঠকছি? হঠাৎ একটু যাচাই করার লোভ চাপল মাথায়। বললাম, আমার স্ত্রী ডায়াবেটিক পেশেন্ট, তার খাওয়া দাওয়ার একটু আলাদা ব্যবস্থা করতে হবে। আপনি হোটেলে যেমন চার্জ করেন তেমনি চার্জ করতে হবে, নইলে আপনার ওখানে থাকা আমার পক্ষে সুবিধে হবে না। অবধূতজিও তাই আপনাকেও মূল্য নিতে বলেছেন। অম্লান বদনে জবাব দিলেন, নেব, মহারাজের আদেশ অমান্য করব না। কিন্তু কত মূল্য তিনি বলেননি। আপনি 1 টাকা দেবেন। একে আর কিভাবে যাচাই করব আমি? তবু বললাম, আপনি একটা বড় ভুল করছেন। অবধূতজির সঙ্গে প্রথম আলাপ হাওড়া স্টেশন থেকে গাড়ি ছাড়ার পরে, তার আগে কেউ কাউকে চোখেও দেখিনি। সাদাসাপটা জবাব, আপনাকে দেখার জন্য মহারাজ দেরাদুন থেকে নেমে আসতে পারেন বলেছেন। আপনাকে নিজের ঘর ছেড়ে দিতে বলেছেন। আপনি কি লোক বা কতদিনের আলাপ আমার আর জানার দরকার নেই। আপনার সঙ্গে তার কত জন্ম জন্মান্তরের আলাপ আপনি জানছেন কি করে? ঈশ্বর, তুমি কি কোথাও আছো? যদি থাকো তো বলবো, তুমি আমার অনেক নিয়েছ, কিন্তু দিয়েছ অনেক। শুধু এই বিশ্বাসটুকু দিলে না কেন? বিশ্বাসের এমন সহজ জোর থেকে আমাকে বঞ্চিত করলে কেন? হরকিপিয়ারির কাছাকাছি সুন্দর বাড়ি পুরুষোত্তম ত্রিপাঠীর। ঝকঝকে তকতকে বাড়ি, শ্বেত পাথরের মেঝে। অবধূত বছরে 2 বছরে একবার হরিদ্বারে আসেন। তাঁর জন্য নির্দিষ্ট এই দুটো বিশাল ঘর শুধু তখনই ব্যবহার করা হয়। এই প্রথম ব্যতিক্রম। ঘর দুটো আমি দখল করেছি। অ্যাটাচড বাথ, আরামের সমস্ত উপকরণ মজুদ। চারদিক দেখে নিয়ে স্ত্রী একটা খাটে বসলেন। বললেন, আমার বড় অদ্ভুত লাগছে। জিজ্ঞেস করলাম, কেন? জবাব দিলেন, কি জানি, কেবল মনে হচ্ছে 2 দিন যাকে ট্রেনে দেখলাম তার কিছুই জানা হলো না। মেয়ে সায় দিল, সত্যি মা, কত তো দেখলাম, কিন্তু এরকম মানুষ তো কোথাও দেখিনি। বাবা, তুমি একে নিয়ে কিছু লিখবে? হেসে বললাম, কি জানি যে লিখব। কেবল তার কল্যাণে তোফা খেলাম দিলাম, আরামে এলাম, আর এখনো তার জন্যই রাজসিক অভ্যর্থনা। কিন্তু জানি এটুকুই আমার মনের কথা নয়। পুরুষোত্তম ত্রিপাঠীর আদরে যত্নে আমরা ব্যতিব্যস্ত। 10 পা রাস্তায় হাঁটার উপায় নেই।
তার গাড়ি সর্বদাই আমাদের জন্য মজুদ। খাওয়া দাওয়ার ব্যাপারে তিনি শুধু বুঝে নিয়েছেন, রান্নায় আলু আর মিষ্টি চলবে না। হরিদ্বারে কোথাও আমিষ চলে না। নিরামিষ আহারের এত আয়োজন যে খেয়ে উঠতে পারি না, ফেলতেও পারি না। পুরুষোত্তম ত্রিপাঠী নিজেই নিজের গল্প করেছেন। নিজের গল্পের মধ্যে অবধূতজির মাহাত্ম্যের কথাই সব। তাকে প্রথম দেখেছিলেন হরকিপিয়ারির ঘাটে, ব্রহ্মকুণ্ডর পাশে। ত্রিপাঠীর তখন ভিখিরি দশা। বছর 21-22 বয়স। ধর্মশালায় কোনোদিন খাওয়া জোটে, কোনোদিন জোটে না। নিজের বাপ মা নেই। দিল্লিতে কিছু আত্মীয় স্বজন আছে। হাই স্কুল পাশ করার পরে কাজ জোটাতে পারেনি বলে আর আশ্রয়ও মেলেনি। ঘুরতে ঘুরতে ভবঘুরের মতো চলে এসেছিলেন হরিদ্বারে। হরির দরজায় এসে যদি কিছু হয়। হবার মতো আশার ছিটে ফোঁটাও দেখেননি। ভিক্ষে করতে পারেন না। আত্মহত্যা করে যন্ত্রণা শেষ করার মতো মনের জোরও পান না। এই সংকল্প নিয়ে মনসা পাহাড়ে গিয়ে উঠলেন একদিন। মনে হলো কে যেন তাকে ঠেলে নামিয়ে দিল। নেমে আসতে হরকিপিয়ারির ঘাটে মহারাজের সঙ্গে দেখা। তিনি নয়, মহারাজই তাকে কখন দেখেছেন, কতক্ষণ দেখেছেন জানে না। কাছে ডাকলেন, তারপর এমন চেয়ে রইলেন, মনে হলো ভিতর শুদ্ধ ফালাফালা করে দেখছেন। চাপা ধমকের সুরে বলেছেন, হরির দরজায় এসে মাথায় বদ মতলব নিয়ে ঘুরছ কেন? পবিত্র স্থানকে কলঙ্কিত করবার জন্য এখানে এসেছ? মহারাজের সঙ্গে তখন দ্বিতীয় কেউ নেই। তিনি একা। পুরুষোত্তম ত্রিপাঠী 3 দিন তার সঙ্গে, তার কাছেই কাটালেন। তারপর মহারাজ যাবার জন্য প্রস্তুত হয়ে তাকে বললেন, তুমি এখানে ছোট করে একটা হোটেল খোলো, লোক ঠকিও না। ত্রিপাঠী বিমূঢ়। 1 পয়সার সম্বল নেই, তিনি হোটেল খুলবেন কি? মহারাজ নগদ 500 টাকা তার হাতে দিলেন। বললেন, এই দিয়ে শুরু করো, আমি আবার এসে দেখব তুমি কতটা কি করলে। 35 বছর আগে হরিদ্বারের এই চেহারা ছিল না। ছোট বড় ধর্মশালা ছিল বটে, কিন্তু হোটেল নামমাত্র। যাত্রীর মৌসুমে লোকের থাকার জায়গা, খাওয়ার জায়গা মেলে না। একটি মাত্র রান্নার লোক আর একটা চাকর রেখে ছাপড়া ঘরে হোটেল শুরু করেছিলেন। শুধু খাওয়ার ব্যবস্থা। নিজেই হাট বাজার করতেন। লোকের খাওয়ার সময় সামনে দাঁড়িয়ে তদারক করতেন। মহারাজের কৃপায় সেই থেকে আজ তার এই অবস্থা। 2 বড় হোটেলের মালিক তিনি। এই বাড়ি গাড়ি। এ যাত্রায় কালীকিঙ্কর অবধূতের সঙ্গে আবার দেখা হবে ভাবিনি। ত্রিপাঠীর কাছ থেকে আমি তার ঠিকানা চেয়েছিলাম। শুনলাম তিনি কলকাতায় থাকেন না, কোন নগরে থাকেন। স্টেশন থেকে 1 মাইলের কিছু বেশি হবে পথ, শ্মশানের কাছাকাছি। স্টেশনে নেমে সাইকেল রিক্সাওয়ালাকে অবধূতজির বাড়ি বললেই সে নিয়ে যাবে। কিন্তু শুরু থেকে আমাদের এবারের সম্পূর্ণ যাত্রাটাই যেন আর কারোর নিয়ন্ত্রণের ছকে বাঁধা ছিল। 13 দিনের মাথায় অবধূত সত্যি পেটোকার্তিককে নিয়ে হরিদ্বারে হাজির। আসছেন সে খবর অবশ্য আগের দিনই পেয়ে গেছিলাম। সকলে মিলে তাকে স্টেশনে আনতেও গেছিলাম। ত্রিপাঠীর মুখ দেখে মনে হয়েছিল এমন আনন্দের দিন তার জীবনে বেশি আসেনি। আমার প্রতি দারুণ কৃতজ্ঞ, কারণ কোন্নগর থেকে তিনি চিঠিতে জানিয়েছিলেন এ যাত্রায় তার হরিদ্বারে থাকা হবে না। ত্রিপাঠীর বদ্ধ ধারণা আমার জন্যই তার এমন সৌভাগ্য। অবধূতকে বলেছিলাম, আপনি সত্যি আসবেন ভাবিনি। তিনি হেসে জবাব দিয়েছেন, স্বার্থ ছাড়া কেউ 1 পা নড়ে। দেরাদুনে 3টি বাঙালি পরিবার আমার ভক্ত। সেখানকার গিন্নিরা আর ছেলেমেয়েরাও দেখলাম আপনার লেখার ভক্ত। তা আমি ভাবলাম আপনাদের মতো গুণীজনদের সঙ্গে দহরম মহরম আছে দেখলে আমার প্রেস্টিজ বাড়বে, খাতির কদরও বাড়বে। সেই লোভেই চলে এলাম। হেসে বলেছি, সাহিত্যিক না হলেও আপনি বাকপটু আমার থেকে ঢের বেশি। এই মানুষের প্রতি আমি ট্রেনেই আকৃষ্ট হয়েছিলাম। সেই আকর্ষণ হরিদ্বারের 2 দিনে আর ফিরতি ট্রেনে একসঙ্গে আসার 2 দিনে কত যে বেড়েছে আমিই জানি। ত্রিপাঠীর এখানে যা প্রভাব, অবধূত মুখের কথা আসাতে তিনি একই কুপেতে ফেরার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের টিকিট করাই ছিল, কেবল অবধূতের বার তদল বদল করে নেওয়া। হরিদ্বারে বা ট্রেনে আমাদের কোনো রকম আধ্যাত্মিক বা তন্ত্রমন্ত্রের আলোচনা হয়নি। তার থেকে রসের কথা ঢের বেশি হয়েছে। রাতের নিরিবিলিতে দুজনে ত্রিপাঠীর ওখানে বোতল নিয়েও বসেছিলাম। আমারও একটু আধটু চলে দেখে উনি মহা খুশি।
তখনই কথায় কথায় বলেছিলেন, এর মতো জিনিস আছে মশাই? বছর 4 আগে বিহারের কাকুরঘাটি মহাশ্মশানে আমি টানা প্রায় 3 বছর কাটিয়েছি। সেখানে বেশিরভাগ দিন আমার রাতের খাওয়া ছিল মুড়ি তেলে ভাজা আর ওখানকার সস্তা দেশি মদ। আহা, কি দিনই গেছে। আমি থমকেছি। শ্মশানে টানা 3 বছর কাটিয়েছেন, তাও বিহারের শ্মশানে? কেন, কোনো তন্ত্র সাধনার ব্যাপারে? হাসতে লাগলেন। স্রেফ পালিয়েছিলাম মশাই, বন্ধন কাটানোর ঝোঁকে। এ আবার আমার অনেক কালের ঝোঁক। কেউ বেঁধে ফেলছে মনে হলেই পালানোর তাগিদ, কিন্তু হেরে গেছি। কিসের বন্ধন? কোথা থেকে কোথায় পালানোর তাগিদ? হাসছিলেন আর গ্লাসে চুমুক দেবার ফাঁকে ফাঁকে আমাকে দেখছিলেন। ধীরে সুস্থে জবাব দিলেন, রমণীর বাহুবন্ধন থেকে। আমার অদৃষ্টে এই শেকল যে কি শেকল তা যদি জানতেন। সেটা ছেঁড়ার তাগিদে মাঝে মাঝে আমার মাথায় ভূত চাপত, পালাতাম। সেই প্রথম আমার ভিতরের লেখক মাথা চাড়া দিয়ে উঠেছিল। কৌতূহল তীক্ষ্ণ হয়ে উঠেছিল, কিন্তু অপ্রসঙ্গ আর বিস্তারের দিকে গড়ায়নি। প্রস্তুতি হিসেবে বলেছিলাম, ফিরে গিয়ে ফাঁক পেলে আমি কিন্তু আপনার কোন নগরের ডেরায় গিয়ে হাজির হব। নিশ্চয়ই আসবেন, আমিও যাব। আমরা মিউচুয়াল অ্যাডমিরেশন সোসাইটি গড়ে তুলব। আপনার কি হবে জানি না, আমার পসার বাড়বে। পরের কথায় গলায় একটু রহস্যের ছোঁয়া পেলাম। বললেন, আসবেন, আপনার ভালোই লাগবে হয়তো। অনেকের লাগে। হরিদ্বারে আর ফেরার সময় ট্রেনেও অবধূতের কিছু কথা আমার মনে দাগ কেটেছে। আমার চোখে এই জগতের সবকিছুই বড় আশ্চর্য লাগে। জন্ম, মৃত্যু, সৃষ্টি, ধ্বংস সবই যেন কেউ সাজিয়ে সাজিয়ে যাচ্ছে। মানুষ থেকে শুরু করে সমস্ত প্রাণীর এমন বায়োলজিক্যাল পারফেকশন কি করে হয়, কে করে? একটা ফুলের বাইরে একরকম রং, ভিতরে একরকম। পাপড়ির গোড়ায় এক রং, মাথার দিকে অন্যরকম। এমন নিখুঁত বর্ণবিন্যাস কি করে হয়, কে করে? আপনারা লেখেন, ঘটনা কতটা দেখেন আপনারাই জানেন। আমি শুধু ঘটনা দেখে বেড়াই। যা দেখি তা কোনো বইয়ে পাই না, কোনো চিন্তায় আসে না। যেখানে যাই দেখি কিছু না কিছু ঘটনার আসর সাজানো। পরে মনে হয়েছে আমি নিজের ইচ্ছে আসিনি, কিছু ঘটবে বলেই আমার টান পড়েছে। আমার কিছু ভূমিকা আছে বলেই আমাকে সেখানে গিয়ে হাজির হতে হয়েছে। এমন কেন হয়, কি করে হয় বলতে পারেন? এই দেখুন না, কদিন আগেও আপনি আমাকে চিনতেন না, আমিও আপনার অস্তিত্ব জানতাম না। আমার এই বেশভূষা আর হাওড়া স্টেশনে ভক্তদের সঙ্গে আমাকে দেখে আপনারা বিরূপী হয়েছিলেন। পরেও আপনার আলাপের কোনো আগ্রহ ছিল না, উল্টে বিরক্ত হচ্ছিলেন। অথচ এই কটা দিনের মধ্যে দেখুন পরস্পরকে আমরা আত্মীয় ভাবছি। এই বা কি করে হয়, কেন হয়? আমি জবাব দিয়েছি, এর সবটাই আপনার গুণে হয়েছে। তা নয়, আপনাকে দেখেই যদি আমার ভালো না লাগতো এমন হতো না। আপনার স্ত্রীর দিকে চেয়ে যদি শোকের ছায়া চোখে না পড়ত তাহলেও এমন হতো না। সবকিছুর পিছনে অবধারিত কিছু কার্যকারণ সম্পর্ক থাকে। মানুষ দেখে দেখে আমার এটুকুই অভিজ্ঞতা। আজ এ পর্যন্তই। উপন্যাসের 3য় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।